সেটা আমি বুঝাতে পারবো না, আমার গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে। দেশের পতাকা উত্তোলন করার পরপরই আমি যেটা দেখতে পারি, এমন একটা বাতাস আসছিল, অনুভব করতেছিলাম, মন থেকে ফিল করছিলাম যে এই বাতাস হচ্ছে মনে হয় আমাদের বিজয়ের বাতাস। এই বাতাস হচ্ছে লাখো ছাত্র জনতাকে আর কি অনুপ্রাণিত করার বাতাস। আমরা কি শেষ পর্যন্ত পারবো এই পুলিশ বাহিনীর সাথে? তো বলতে গেলে একটা যুদ্ধ চলছে, নাকি আমাদের পরাজয় হবে? তখন আমার মাথার মধ্যে আইডিয়া আসে যে আচ্ছা, আমি যদি ওখানে উঠে আমার একটা দেশের পতাকা উত্তোলন করতে পারি, হয়তো তারা একটা অনুপ্রেরণা পেতে পারে। আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, আমি আমার দেশের জন্য সর্বদা লড়ে যাব। আমার দলের আগে আমার দেশ। আমি ছাত্র দলের হয়ে বলছি এবং সারা জীবন বলে যাব, এই 24-এর আন্দোলন কোনো দলের নয়, কোনো পার্টির নয়, কোনো রাজনৈতিক দলের নয়। এই 24 সেই পতাকাটি আমার দেশের আমানত হিসেবে চেয়ারম্যান পারসনকে আর কি জনাব তারেক রহমানকে তার হাতে আমি আমানত হিসেবে দিতে চাই এই বাংলাদেশের পতাকা। পতাকাটি আর কি সুন্দর করে লম্বা একটা ভাঁজে আছে। তো সেই পতাকাটি থেকে এখনো ঘামের গন্ধ আসে। দাদারা শুধু আর্মিই ছিলেন না, তারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং দেশের জন্য 9 মাস যুদ্ধ করেছে এবং তারা এই নতুন বাংলাদেশকে আমাদেরকে উপহার দিতে পেরেছে। দর্শক, যে ভিডিওটি দেখলেন যে একজন তরুণ যাত্রাবাড়ির একটি ফুটওভার ব্রিজের উপরে সে জাতীয় পতাকা হাতে উত্তোলন করে রেখেছে এবং দেখেছেন যে তার এক হাতে একটি পানির বোতল এবং গলায় একটি আইডি। যেই তরুণটির কথা বলছিলাম তিনি আমার সাথে রয়েছেন, তিনি একজন ছাত্রদল কর্মী, নাম মুত্তাকিন। আমরা যদি একটু সেই সময়টা একটু স্মরণ করি, আসলে ঘটনাটি কবে ছিল, কোন জায়গায় ছিল, যদি একটু বলেন। ঘটনাটি ছিল 18 জুলাই বৃহস্পতিবার, যাত্রাবাড়ি ধনিয়া কলেজের একটু সামনে কাজলা ফুটওভার ব্রিজ। আচ্ছা, সেইখানে আসলে আপনি যে হঠাৎ করে তো অবশ্যই সেখানে যাননি, সেই দিনের সূচনাটা কেমন ছিল, তারপর আপনি কিভাবে আসলে ফুটওভার ব্রিজের উপরে উঠলেন, এরকম একটি পতাকার গল্প আসলে আমরা শুনতে চাই। যেটি আসলে আমরা যেটি বলছিলাম যে আইকনিক একটি ভিডিও, পরবর্তীতে যেটি আসলে খুব ভাইরাল হয়, অনেকে আপনাকে চিনেন, অনেকে হয়তো আপনাকে এইভাবে জানেন না যে আপনার নাম মুত্তাকিন। যদি একটু ঘটনাটি বলেন। ঘটনাটি হচ্ছে 18 জুলাই সকাল 9টায় আমার ঘুম ভাঙে আর কি, শুরু থেকেই শুরু করি। আচ্ছা, তো তখন আমি আর কি রাস্তাতে আসি, তখন আব্বু বলছিল যে দেশের অবস্থা ভালো না, তো যেখানেই যাবি সাবধানে। তো ওইরকম আন্দোলনে যে বের হব, আন্দোলনে যাচ্ছি, এরকম কোনো একটা প্রিপারেশন ছিল না। যখন আমি বাসা থেকে হাঁটতে হাঁটতে মেইন রাস্তায় উঠি, ওঠার পরে আর কি আপনার যে দেখতে পারি রাস্তায় আগুন জ্বলছে, সাধারণ জনতা, ছাত্র জনতার হাতে লাঠি। তখন চোখের সামনেই একটি আর কি গুলি খেয়ে একটা বয়সটা হবে ওনার 36 বা 37, উনি পায়ে গুলি খেয়েছিল এবং কাতরাচ্ছে। তো এতটা খারাপ অবস্থা ছিল, ওনাকে কেউ ধরতে যাচ্ছে না, যে যা সেফটির জন্য। তখন মানে মাথার মধ্যে কাজ করে এগুলো কি চলছে। তো তখন আমার এই দৃশ্যটা দেখে আর কি আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া। তখন আর কি যেহেতু ছেলে মানুষ, আস্তে আস্তে সামনের দিকে আগাই। আগানোর পরে যাত্রাবাড়ির দিকে গিয়ে তো দেখি যে একটা রণক্ষেত্র অবস্থা। তো সেখানে যাই, যাওয়ার পর ওখান থেকে আন্দোলনের সাথে অ্যাক্টিভিটি শুরু আমার। তো একটা সাদা টি শার্ট পরা ছিলাম, তো সাদা টি শার্টটা দেখতেছি ধুলায়, তারপরে ওই যে আগুনের ধোঁয়ায় টোয়ায় ময়লা মেখে যাচ্ছে। তো ওই সময় তো আর এসব কাজ করছিল না মাথার মধ্যে, কি ময়লা, কি রক্ত, কি ধুলো, কি বালি। তখন ছিলাম যে সবাই একত্রিত থাকবো, হয় জিতবো নয় মরবো, এরকম একটা এক্সপেকটেশন ছিল। তখন আমি আর কি ইট পাক্কেল ছুটতে ছুটতে একবারে টোল প্লাজা ছাড়িয়ে আর কি সামনে উঠে যাই, ফ্লাইওভারের উপরে উঠে যাই, একটা যাত্রাবাড়ি থানার সামনাসামনি। তখন ওখানে দেখি যে পুলিশের যে ডাম্পেল গাড়িগুলো আছে বড় বড়, যেখান থেকে একটা পুলিশ মাথা জাগিয়ে যে গুলিগুলো করে, তো সেরকম একটা গাড়ি দানবের মতো আমাদের দিকে মানে বলতে গেলে এগিয়ে আসছে, তাকিয়ে আছে। মানে তারা সবাই থামা ছিল, পুলিশ অস্ত্র তাক করে তাকিয়ে আছে, আর যত বাহিনী আছে, র্যাব, তারপরে বিজিপি, তারা অবস্থান করেছিল। তো তখন আর কি একটা পর্যায়ে
এটা আমি নিজে নিজে অনুভব করতে পারি যে তাদের কাছে কোনো গোলাগুলি নেই, সব শেষ হয়ে গেছে, গোলা বারুদ আর কি শেষ হয়ে গেছে। তখন আর কি আমি একটু সাহস করে, আরও আমার থেকেও অনেক মানুষ সামনে ছিল, তো তখন আমি তাদেরকে ক্রস করে একদম সামনে যাই। যাওয়ার পরে যাত্রাবাড়ি থানার ছাদ থেকে কে যেন একটা গুলি ছুঁড়ে আর কি, যেটাকে আমরা রাবার বুলেট বলে থাকি, ছোড়ার পর ওই একটা রাবার বুলেট আমার কপালে লাগে। তখন আর কি রাস্তার পাশে যে আইল্যান্ডগুলো আছে আর কি, সেই ওখানে আমি নুয়ে যাই এবং ওটা আমাকে সেভ করে। তারপরে দেখতে পারি আর কি যে একটা বক্স করে, আপনার বক্সটা কেমন ছিল, কাঠের, কেমন মানে একটা কাঠের প্রলেপ ছিল, চার কোণা একটা বক্স। ওই বক্স 3-4টা বক্স আনলো পুলিশ এরকম করে, আনার পর দেখতেছি যে প্রত্যেক গাড়িতে গাড়িতে বক্সের মধ্যে থেকে কি যেন দিচ্ছে। তখন আবার দেখতে পেলাম যে ওই যেগুলো দিচ্ছে ওগুলো আবার অস্ত্রের মধ্যে লোড করতেছে। তখন তো বুঝলাম যে পরিস্থিতি খারাপ হবে। তখন আমি আর কি পিস পা নেওয়ার সাথে সাথে আমার সাইডে একটা টিয়ার সেল ফাটে। ফাটার পরে চোখে আর কিছু দেখছি না, মনে হচ্ছিল মানে টিয়ার সেলের গ্যাসটা যাওয়ার পরে মানে দমটা নিতে যে সমস্যা, মনে হচ্ছিল যে চোখ খুলে পড়ে যাচ্ছে, ফেসটা খুলে পড়ে যাচ্ছে। আর আমি যে এত জোরে দৌড়াচ্ছি, আমার জুতা রয়ে গেছে ওখানে ফ্লাইওভারের উপরে, এত জোরে যে দৌড়াচ্ছি আর কি, পায়ের নিচে আপনার ছোট ছোট যে পাথরগুলো রাস্তায় সাধারণত যেগুলো থাকে, আর ওই যে ইটগুলো, কারণ ছাত্রজনের ইট পাক্কেল আর কি পুলিশের দিকে মেরেছে, পুলিশ গোলাগুলি করেছে, ওইগুলো পায়ের নিচে পড়ছিল আর আমি ঠিকমতো দৌড়তে পারছিলাম না। তখন আর কি মনে হলো যে মানে দৌড়ের মধ্যেই আর কি মনে হচ্ছে যে এখন যদি গুলি খাই, এখন যদি মারা যাই, বাবা মা তো বাসায়, তারা কি করবে? আমি আমার বাবার বড় সন্তান, তো আমি মানুষ ছোট হলেও আমার অনেক দায়িত্ব আছে। আর আরেকটা কথা মনে করি, পুরুষ মানুষ কখনোই নিজের জন্য জন্মায় না। তো এরকম আন্দোলনের সাথে ফেস করা, তারপরে ওই পুলিশের টিয়ার সেল মিয়ার সেল খেয়ে আর কি টোল প্লাজা ছাড়িয়ে ফুটওভারের ব্রিজের নিচে দাঁড়াই। চারদিকে তাকিয়ে দেখছি কি যে রাস্তার দুই পাশে ছাত্র জনতা, সাধারণ জনগণ, আমাদের যে আন্দোলনের সময় মায়েরা ছিল, বোনেরা ছিল, তারা কেউ কেউ বমি করছে, কেউ কেউ আগুনের তাপ নিচ্ছে, মানে এতটা খারাপ পরিস্থিতি ছিল। তো তখন আমার মাথার মধ্যে একটা মানে কাজ করে যে তারা যে দমে যাচ্ছে, আমরা কি শেষ পর্যন্ত পারবো এই পুলিশ বাহিনীর সাথে? এটা তো বলতে গেলে একটা যুদ্ধ চলছে, নাকি আমাদের পরাজয় হবে? তখন আমার মাথার মধ্যে আইডিয়া আসে যে আচ্ছা, আমি যদি ওখানে উঠে আমার একটা দেশের পতাকা উত্তোলন করতে পারি, হয়তো তারা একটা অনুপ্রেরণা পেতে পারে, নতুন করে আন্দোলনের একটা স্পৃহা পেতে পারে। তো তখন আমার মনে আছে আমার পকেটে আমি 500 টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম। 500 টাকার নোট ছিল, তো পতাকা যে বিক্রি করছিল সে মামা বললো 500 টাকা ভাঙতি নাই। তারপর আরেকজন এসে বলতেছে পতাকা দেন, ভাঙতি আমি দিব। তো আমি পতাকাটা আবার একটু দামাদামি কইরা কিনি, পতাকাটা চাচ্ছিল খুব সুন্দর 150 টাকা, আমি বললাম 90 টাকা। তো উনি 90 টাকায় দিল। মানে যে পতাকা বিক্রি করছিল তিনি আর কি প্রফিটে চিন্তা করতেছে না, মনে হচ্ছে দেশে পতাকা ওই সময় একটা ওই পরিস্থিতিতে ছিল একটা দলিল, দেশের একটা অংশ, উনি ওইভাবে দিচ্ছিল, যে নিতে আগ্রহী তাকে দিচ্ছিল। যে বলছে যে টাকা নাই, সেই পতাকালা বলতেছে ঠিক আছে। তো আমি 90 টাকা দিয়ে পতাকাটা কিনি আর 10 টাকা একটা ছোট পতাকা কিনে মাথায় বাঁধি। ওই যখন ওভারব্রিজে উপরে উঠি তখন আর কি মনে হয় এত গোলাগুলি চলছে, গুলি লাগতেই পারে আমার শরীরে। তো সর্বপ্রথম আমার যে কাজটা পতাকা জাগানোর আগেও আমি আমার কলেজের আইডি কার্ডটা আর কি গলায় ঝুলানো হয়। যে আইডি কার্ডটা ঝুলানোর উদ্দেশ্যই ছিল আমি যদি গুলি খেয়ে মারাও যাই, যেন আমার আইডি কার্ডটা থেকে ইনফরমেশন নিতে পারে আমার প্রতিষ্ঠানের, যে আমি অমুক প্রতিষ্ঠানের একজন ছাত্র, তাহলে আমার লাশ আমার মা বাবার হাতে ইজিলি চলে যাবে। সেটা 10 দিন পর যাক। মানে ভেবে নিচ্ছিলেন যে যে কোনো সময় মারা যেতে পারে। প্রচুর পরিমাণে গোলাগুলি চলছিল, এগুলো অনুভব করাতে পারবো না, চোখের সামনে দেখছি তো, আর এগুলো কখনো বলে বুঝাতেও পারবো না। যারা ওই স্পটে ছিল তারা এটা অনুভব করতে পারবে। এখনো যদি রাস্তাঘাটে গাড়ির টায়ার ব্লাস্ট হয় মনের মধ্যে কেমন একটা আতঙ্ক হয়ে ওঠে,
আরে মনে হয় গুলির শব্দ। যখন দেখছিলাম ছাত্র জনতা একবারে স্তব্ধ হয়ে যাচ্ছে, তো ওখানে যদি উঠে দেশের পতাকা জাগাতে পারি, ছাত্র জনতা একটা অনুপ্রেরণা পেতে পারে, তখন আর কি আইডিয়া নেই, ওখানে আর কি নৌকা ছিল একটা, ওভার ব্রিজের উপরেই ওটাকে আর কি নৌকার নকশার মতোই আর্ট করেছে। তো সেই নৌকার উপরে দাঁড়িয়েই আর কি স্বৈরাচারের পতন ঘটানোর জন্য আমি আমার দেশের পতাকা উত্তোলন করি। আর দেশের পতাকা উত্তোলন করার পরপরই আমি যেটা দেখতে পারি, এমন একটা বাতাস আসছিল, অনুভব করতেছিলাম, মন থেকে ফিল করছিলাম যে এই বাতাস হচ্ছে মনে হয় আমাদের বিজয়ের বাতাস। এই বাতাস হচ্ছে লাখো ছাত্র জনতাকে আর কি অনুপ্রাণিত করার বাতাস। তখন আর কি যখন আমি দেশের পতাকাটা জাগাই, তখন আমার দেশের পতাকাটা এমনভাবে উড়ছিল, তখন আমি আর কি আমার গ্র্যান্ডফাদারের কথা শুধু মনে পড়ছিল। হ্যাঁ, জান গেলে যাক, জানের মায়া তো ত্যাগ করে দিছি রাস্তায় বসেই, শুধু ফুটওভার ব্রিজের উপরে না, রাস্তায় বসে ত্যাগ করছি দেখেই তো আমি ওখানে উঠতে পারছি। যখন পরবর্তীতে এই ভিডিওটি ভাইরাল হলো, তৎসময়ে তার পরবর্তীতে আপনি যখন নিজে আসলে মোবাইল স্ক্রিনে দেখেন যে আপনার ওই ভিডিওটি, তখন আসলে আপনার কেমন লাগে? ওই স্মৃতিটা আবার নতুন করে আপনার মধ্যে আসে কিনা? আমার একটা কাজিন আছে বরিশাল ওমেন্স কলেজে পড়ে, তো সেই কাজিন আমাকে সর্বপ্রথম আর কি ভিডিওটা দেয় যে তুমি তো সবার নিউজ ফিটে। তো তখন নিজের মধ্যে ওরকম কোনো কাজই করছিল না যে কিসের ভিডিও কিসের কি, কারণ সবকিছু আমি সামনাসামনি ফাইট করতেছি। তো আমার তো ওখানে ভাইরাল হওয়ার উদ্দেশ্য নিয়ে উঠি নাই, তো ওসব কোনো কাজ করে নাই। 24-এর জায়গা থেকে মনে করি আমি ছাত্র দলের হয়ে বলছি এবং সারা জীবন বলে যাব, এই 24-এর আন্দোলন কোনো দলের নয়, কোনো পার্টির নয়, কোনো রাজনৈতিক দলের নয়। এই 24-এর আন্দোলন হচ্ছে এই সমগ্র দেশের মানুষের। যেমন বলতে গেলে একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন 3 বছরের বাচ্চা পর্যন্ত শুরু করে একজন যে পথ শিশু যে পথে ঘুমায়, তারও অবদান আছে। আর যেসব মারা আর কি আমাদেরকে হেল্প করেছে, মেডিসিন, খাবার, স্যালাইন, পানি, মারাও অনেক ডেডিকেট ছিল এই আন্দোলনে, সামনাসামনি যেটা আমি দেখেছি। তারপরে মাদ্রাসার যে ছাত্ররা, তাদেরও অবদান আছে। তো এই জুলাইকে বাংলাদেশে কোনো দলই নিতে পারবে না তার এককভাবে ক্রেডিট হিসেবে। এই জুলাই হচ্ছে সবার, সমগ্র মানুষের, সমগ্র দেশের মানুষ একত্রিত হয়েছে দেখে এরকম ভয়ঙ্কর একটা স্বৈরাচারকে আর কি পতন বলবো না, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা তার বলি নাই দেশ থেকে পালিয়ে যান, তাকে তার ক্ষমতা ছেড়ে দিতে বলেছি, তিনি তার পরিস্থিতির জন্য তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমার মতো হাজারো মুত্তাকিন আছে যারা 5 আগস্টের পরে নীরবে আড়ালে চলে গিয়েছে, কারণ তাদের ওই সময় যেটা করণীয় ছিল, দেশের জন্য যেটা দরকার ছিল, দেশের ছাত্র জনতা ভাই বোনদের প্রতি যেটা দরকার ছিল, তারা ওটা সুন্দরভাবে নিজের জীবনকে বাজি রেখে আর কি সুন্দরভাবে পরিচালনা বলি বা সুন্দর বলে সাকসেস বলি, সব কিছু করে দিয়ে তারা আস্তে আমার মতো আড়ালে চলে গিয়েছে। এই বাংলার মাটির মানুষ, এই বাংলার মানুষ এতটা ডেডিকেটেড, সেটা আমি বোঝাতে পারবো না। আমার গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে। 5 আগস্টের পর আমি শুধু আমি দেখছিলাম মানুষের লেখালেখি আমাকে নিয়ে, এত পরিমাণে লেখালেখি ছিল শুধু, আর আইডিগুলো দেখতাম সব হচ্ছে বয়স্ক লোক, ইয়ং জেনারেশন। তাদের একটাই জানার উদ্দেশ্য ছিল আদৌ ছেলেটা বেঁচে আছে কিনা, নাকি ছেলেটা শহীদ হয়েছে, ছেলেটা সুস্থ আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমি একটি মিডিয়ার সামনে বসে আর কি বাংলাদেশের সবাইকে জানাই যে না, আমি সুস্থ আছি, ভালো আছি, আমার জন্য দোয়া রাখবেন, এতটুকুই। আমরা একটু আপনার পরিবারের প্রসঙ্গে ফিরি, যে আপনি বলছিলেন যে আপনার দাদার প্রসঙ্গ, আপনার পূর্বপুরুষ যারা ছিলেন, আপনার যদি একটু পরিবার সার্বিকভাবে জানতে চাই, আপনার পরিবারের সদস্য কতজন, পূর্বপুরুষরা কী করতেন, যদি একটু বলেন। আমার পূর্বপুরুষ আর কি, যে আমার গ্র্যান্ডফাদার, দাদু ভাইরা 4 ভাই ছিল। আমার দাদু ছিল মেজো, দাদুর বড় ভাই উনি ছিল আর কি পাকিস্তান পিরিয়ডের আর্মি, বেঙ্গলের নায়ক। আমার যে দাদা, তিনি ছিল পাকিস্তান পিরিয়ডের আর্মি, বেঙ্গলের নায়ক। আমার যে সেজো দাদা, তিনি ছিলেন আনসার ব্যাটালিয়ানে।
আচ্ছা আর আমার যে ছোট দাদা তিনি এখনো বেঁচে আছে আর কি, আর 3 জন মারা গেছে। তো তিনি এখনো বিমান বাহিনীতে চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত অবস্থায় আছে। দাদারা শুধু আর্মি ছিলেন না, তারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং দেশের জন্য 9 মাস যুদ্ধ করেছে এবং তারা এই নতুন বাংলাদেশকে আমাদেরকে উপহার দিতে পেরেছে। তো বড় দাদা উনি পাকিস্তান পিরিয়ডে যেহেতু আর্মি ছিল, উনি পাকিস্তানের অস্ত্র নিয়ে আর কি আমাদের যে গ্রামের বাড়ি স্বরূপকাঠি, হ্যাঁ বরিশাল স্বরূপকাঠিতে আর কি পালিয়ে আসে। তখন পাক বাহিনীরা আর কি দাদার খোঁজে খোঁজে আমাদের বাড়ির মধ্যে আসতে পারে, আসার পর দাদাকে খুঁজছিল, কিন্তু পাক বাহিনীরা দাদাকে না পেয়ে আর কি আমাদের বাড়ির মধ্যে মোস্ট সিনিয়র 5 জনকে আর কি একদিনেই গুলি করে মেরে ফেলে। আমাদের স্বরূপকাঠিতে গেলে দেখতে পারবেন আমাদের বাড়িতে ঢোকার আগে তাদের স্মরণে একটা গেট করা আছে। আর বড় দাদা আর কি ওই অস্ত্র নিয়ে যখন পালিয়ে যায় তিনি কোটালীপাড়াতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আর আমার দাদাও আর কি কোটালীপাড়াতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তো আমরা আর্মি থেকে এখনো কিছুটা সুযোগ সুবিধা পাই। তো বড় দাদা পাচ্ছে, আমরাও পাচ্ছিলাম, কিন্তু আমার দাদু মারা যাওয়ার পরে এটা আর কি মানে সন্তানদেরকে দেওয়া হয় না। তো সেটা থেকে আর কি সেখান থেকেই দাদার এই আর্মির যে ইতিহাসটা সেখান থেকেই আর কি স্টপ হয়ে গেছে এটা বলবো না, তাকে এখনো স্মরণ করে। যে কোনো যদি আর্মির প্রোগ্রাম হয় সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়, আমরা যাই, তখন আর কি খুবই ভালো লাগে যে দাদা মুক্তিযোদ্ধা ছিল, আর্মি ছিল, তার বাহিনীতে একটা ইনভিটেশনে আসতে পেরেছি। আর আমি মনে করি আমার পূর্বপুরুষ যেহেতু 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অস্ত্র নিয়ে খেলা করেছে, সে মানে হ্যাঁ স্বাধীন দেশ চায়, তারা অস্ত্র নিয়ে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছে, বলতে গেলে খেলা করেছে। সেই খেলায় আমি আর কি 2024 সালে নিজেকে সম্পৃক্ত করে আর কি খুবই ভালো লাগছে। মারাও যেতে পারতাম, জানি না আল্লাহ তাআলা কিসের জন্য বাঁচিয়ে রেখেছে, সবই উপরতলার আল্লাহর ইচ্ছা। তো আমি মনে করি আমার পূর্বপুরুষের রক্ত আমার শরীরে বইছে, আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি আমার দেশের জন্য সর্বদা লড়ে যাব, আমার দলের আগে আমার দেশ। স্মরণীয় ঘটনা এবং দলের জন্য ডেডিকেশন এটা আছে খুবই। আমার জীবনে ফার্স্ট টাইম আর কি যখন গোলাগুলির সম্মুখীন হই, 24-এ যে গোলাগুলি হয়েছে এগুলো কানেই আসে না, এই যে সাউন্ড টাউন এগুলো কানেই আসে না, এগুলো কোনো ভয় পায় না, কোনোভাবেই আতঙ্ক করতে পারে না। তো এটার কারণ হচ্ছে কেন আতঙ্ক করতে পারে না, 2023 সালে 28শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ ছিল। যেহেতু আমরা পল্টন থানায় রাজনীতি করতাম ছাত্র দলের সাথে, আমাদের সবসময় অবস্থান থাকতো মঞ্চের সামনে। তো কাকরাইল মোড় থেকে সেদিন পুলিশে ধুমসে গোলাগুলি শুরু করে, তখন আর কি মানে জনস্রোতের মধ্যে একটা আতঙ্ক জমে যায় যে কি হচ্ছে কি হচ্ছে, ওদিক থেকে ধোঁয়া উঠছে, আগুন জ্বালাচ্ছে, আর যারা ছাত্র দলে ছিল তারা আশেপাশ থেকে ব্যানার ট্যানার টান দিয়ে আগুন ধরাচ্ছে, মানে ওই যে টিয়ারশেলের গ্যাস ট্যাস যদি এসে সামনে পড়েও তারা যেন ওইটা থেকে সেভ নিতে পারে। তো ওই দিন আমার ফার্স্ট টাইম আমার পল্টন থানা ছাত্র দলের যে সভাপতি নোমান ভাইয়ের হাতে হাত রেখে আর কি রাজপথে ছিলাম। আর ওই ফার্স্ট টাইম আমার জীবনের আর কি গোলাগুলির সম্মুখীন, সেদিন থেকে আমার ভয় কেটে যায়। পল্টন থানার সামনে থেকে কোনোভাবে ফিল ছাড়ছিলাম না। তো একটা পর্যায়ে দেখি যে পুলিশে গোলাগুলি করতে 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 পুরো জায়গাটা খালি হয়ে গেছে। কাকরাইল মোড় থেকে পুলিশে গোলাগুলি করতে করতে সামনের দিকে অনেকটা সামনে এসেছে, আর আপনার ওই যে শাপলা চত্বরের ওই দিক থেকেও আর কি পুলিশে গোলাগুলি করতে করতে সামনে এসে গেছে। তখন আর কি কারা যেন পল্টন থানার মধ্যে পুলিশের গাড়িতে আগুন ধরায় দেয়, তখন আর কি পল্টন থানা পুলিশ আপনার ওনারাও গোলাগুলি করতে করতে আর কি যে বিএনপি প্রধান যে কার্যালয় ওইদিকে মুভ করে। তো তখন আমরা 1 থেকে 150 লোক ছিলাম, আমরা আর কি একটা মিডল পয়েন্টে আটকে যাই, দুই দিক থেকে গোলাগুলি চলছে, টিয়ার সেল পড়ছে। তখন আর কি মনের মধ্যে একটা আতঙ্ক এসে পড়ে যে আমরা কি বেঁচে থাকবো নাকি মারা যাব। তখন আর কি আমার যে কাজিন রেজাউল ইসলাম অনিক, ওর হাত ধরেই আর কি পল্টন থানায় পা রাখা। তো অনিক ভাই আর আমি বিচ্ছিন্ন হয়ে যাই পল্টন থানা কর্মীদের থেকে। তখন আমরা একটা গলির মধ্যে ঢুকি, এত জনস্রোতের চাপ, আর আশেপাশের ওই লোকজন যারা ছিল তারা বাসার গেট আটকিয়ে দিচ্ছে,
তারপর গলির যে গেটগুলো এগুলো আটকে দিচ্ছে, মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। আমি সামনে গলিতে যাই, তখন আমার সামনে বিএনপির সিনিয়র নেতা আপনার সুলতান সালাউদ্দিন টুকু ভাই, তিনি একটা সাদা পাঞ্জাবি পরা ছিল, তাকে আমি রক্তাক্ত অবস্থায় দেখি, তার মাথা থেকে খুব সম্ভবত রক্ত পড়ছিল। আর তিনি আর কি একটু সেফ জোনে যেতে চাচ্ছিল, এরকম আর কি ওনার মুভমেন্ট দেখে আমি বুঝতে পারছিলাম। তখন আমি আর কি দৌড় দিয়ে ওনার হাত ধরে একটা বাসার সামনে যাই এবং দারোয়ানের সাথে অনেক চিল্লাপাল্লা করার পর একটা পর্যায়ে দারোয়ান গেট খোলার পরে টুকু ভাইকে ওই গেটের মধ্যে একটু সেফলি তাকে একটা সেফ জায়গায় নেওয়ার পরে আমি আবার বের হয়ে আসি ওই কাজিনের সাথে, রেজাউল ইসলাম অনিক। তো তার সাথে এসে আমি আবার পল্টন থানা ইউনিটের সাথে আর কি নোমান ভাই আমাদেরকে একটা গোপন জায়গায় আত্মরক্ষায় নিয়ে যায়। আমরা একটা আন্ডারগ্রাউন্ডে ছিলাম সেদিন সারা রাত, কারণ সেদিন সারা রাত পল্টন থানা ছিল উত্তেজিত, পুলিশের মহড়া, সাধারণ জনতাকেও হেস্তনেস্ত করছিল। তো সর্বপ্রথম বলবো, আন্দোলনের পরে আর কি আমি ওভাবে কোনো প্ল্যাটফর্ম থেকে ক্রেডিট নেই, কারণ ওই মন মানসিকতা আমার নেই। কারণ যেটা ফেস করছি, আমরা জয়লাভ করেছি, ওটা ওখান থেকে স্তব্ধ। কিন্তু আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, 1 বছর পর আমার দল আমাকে খুঁজে বের করেছে, তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি আর কি একটু বাচ্চাদেরকে সব থেকে পছন্দ করি। আপনার 5 আগস্টের পরে বন্যাতে যে ওই ফেনীতে যে একটি বন্যায় প্লাবিত হয়েছিল, সেখানে আমি সব মিলিয়ে 15 দিনের মতো ছিলাম। সর্বপ্রথম যখন মুভ করে রেস্কিউ টিম হিসেবে ছিলাম, তো ওখানে আমি বাচ্চাদেরকে নিয়েই কাজ করি। তো টানা 5 দিন আমি প্রায় 750-র মতো বাচ্চাদেরকে উদ্ধার করতে পারি। তারপর গর্ভধারিণী মা, তাদেরকে উদ্ধার করতে পারি। সেনাবাহিনীও ছিল আমাদের সাথে। তো আমার যদি কখনো সুযোগ আসে ছাত্র দলের পক্ষ থেকে কিছু করার দেশের জন্য, আমি সর্বপ্রথম আমার নিজেকে নিয়োজিত করব দেশের যে অনেক বাচ্চা আছে পথশিশু, তাদেরকে নিয়ে। কারণ শিশু বাঁচলে বাঁচবে দেশ, দেশ বাঁচলে বাঁচবে দল। তো বাচ্চাদেরকে নিয়েই কাজ করার স্বপ্ন। আর সব থেকে বড় দ্বিতীয় স্বপ্ন হচ্ছে এই যে 90 টাকার পতাকা, যে পতাকা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা, লক্ষ লক্ষ তরুণী এবং হাজারো মাকে কাঁদিয়েছে, যে পতাকা তাদের আন্দোলনে নতুন করে ফাইট করার একটি উৎসাহ জুগিয়েছে, সেই পতাকাটি আমার দেশের আমানত হিসেবে চেয়ারম্যান পারসনকে আর কি জনাব তারেক রহমানকে তার হাতে আমি আমানত হিসেবে দিতে চাই এই বাংলাদেশের পতাকাটি আর কি সুন্দর করে লম্বা একটা ভাঁজে আছে। তো সেই পতাকাটি থেকে এখনো ঘামের গন্ধ আসে। সেই পতাকাটি আমি এখন পর্যন্ত আর কি ক্লিন করি নাই। তো ইনশাল্লাহ করবো না। এই ঘাম মাখা পতাকা যতদিন বাংলাদেশ আছে ততদিন থাকবে আশা করি। আর আমি যতদিন বেঁচে থাকি এই পতাকা থাকবে, কিন্তু এই পতাকাটি আর কি আমানত হিসেবে আমি জননেতা তারেক রহমানের হাতে দিতে চাই। ধন্যবাদ। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম মুত্তাকিনের সাথে, যিনি বলছিলেন যে 18 জুলাই যাত্রাবাড়িতে ফুটওভার ব্রিজের যে ছাদ, সেই ছাদের উপরে তিনি আসলে পতাকা উড়ানো যেই তরুণ, সেই তরুণ মুত্তাকিন, সেই গল্প বলছিলেন এবং তিনি তার রাজনৈতিক যে পরিচয় সেটি তিনি জানাচ্ছিলেন। এরকম আসলে হাজারো লাখো তরুণ যারা রয়েছেন, যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানে তারা আসলে নিজেকে আসলে বিসর্জন দিয়েছেন, এরকম অনেক তরুণ যারা রয়েছেন তাদের প্রতি আমরা আসলে শ্রদ্ধা জানাই।